আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্য। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে আননোন ফ্যাক্টস অফ শুধু তোমারই জন্য। দেখো, আমরা না আজকের দিনে দাঁড়িয়ে এই মেটা ডায়লগ ইত্যাদি নিয়ে এত কথা বলি, বাট এই যে রিমেক ফ্যাক্টরটা, মানে কোন কোন সিনেমাগুলো রিমেকের ভিতরেও কাল্ট ক্লাসিক। দেখো, এর অরিজিনাল ভার্সন আমি দেখিনি, আমি দেখতেও চাই না। সত্যি কথা বলছি, শুধু তোমারই জন্য আমার কাছে অনেক বেশি ইমোশনাল এবং অনেক কানেক্টেড একটা ছবি। কেন হয়েছে, কেন কানেক্ট করেছি আমরা? এই যে আমরা আজকে বলছি না যে গল্পের ভিতরে বাঙালিয়ানা এবং মেটারিজেন ডায়লগ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই ধরনের ডায়লগ যে আমরা এত পরিমাণে শুনছি, এত পরিমাণে ভাল লাগছে ব্যাপারটা। তুমি দেখো, একটা জায়গা রয়েছে যেখানে শ্রাবন্তী, শুধু তোমারই জন্য ভিতরেই বলছি, শ্রাবন্তী বলে কোন ঘাটালের এমপি রে, ঘাটালের রাজকুমার রে, এরকম একটা ডায়লগ রয়েছে। তো এখানেই কিন্তু তোমার মেটারিজেন ডায়লগটা চলে এলো এবং এরকম প্রচুর রয়েছে। মানে বিশ্বনাথবাবুর মুখেরও একটা ডায়লগ রয়েছে, যাই অধিকারীটাকে নিয়ে আসি। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে অডিয়েন্স খুব কানেক্ট করে, এবং 2015 সালে ভাবো, অডিয়েন্স কিন্তু অনেক বেশি কানেক্ট করে গেল। আর কিন্তু তাদের কাছে ওই রিমেক ফ্যাক্টরটা ওয়ার্ক করলো না, কারণ তার ডায়লগ খুব বেশি করে ওয়ার্ক করে গেছে। আচ্ছা, এবার আমি যেটা প্রশংসা করবো এই সিনেমাটার জন্য, যেটা সবথেকে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে ভাই 2। এই যে ডায়লগসগুলো, কমেডি লাইন্সগুলো এত ভালোভাবে লেখা, যেটা আমার মনে হয় অরিজিনাল ছবির থেকেও হয়তো কোথাও গিয়ে বেশি ভালো হয়েছে, বা অরিজিনাল ছবির কথা মনেই করায় না আমাদেরকে যে এটা আবার রিমেক, মানে এই কথাটা বিশ্বাসই করায় না আমাদেরকে। আমরা কোথাও গিয়ে ভাবি যে না ভাই, কি সুন্দর লিখেছে, কি সুন্দর ডায়লগ, কি ভালো এন্টারটেইনড হই। আচ্ছা, এবার আমি যদি শুরু থেকে সিনেমাটাকে নিয়ে কথা বলি, তাহলে যেটা আমি অন্য একটা রিয়েলাইজেশন পেলাম এই সিনেমাটা দেখার আগে, দেখলাম যখন, যে দুটো গল্প কিন্তু, একটা গল্প হচ্ছে শ্রাবন্তী এবং সোহম, সেটা কিন্তু পুরো ওয়ান সাইডেড লাভের গল্প, শ্রাবন্তীর ওয়ান সাইডেড লাভ, ঠিক আছে। এবং যদি আমি দেবদার ক্ষেত্রে দেখি, যে শ্রাবন্তী আবার নতুন করে পথ চলতে চাইছে দেবদাকে নিয়ে, এবং ইট ইজ আ দেবদা ফিল্ম, কারণ সোহমদা রয়েছে অবভিয়াসলি, বাট খুব কম সময়ের জন্য রয়েছে। দেবদা কিন্তু মেজরিটি টাইমস জুড়ে রয়েছে, মানে ফার্স্ট হাফেও অনেকটা পোর্শন দেবদা রয়েছে, আবার সেকেন্ড হাফটা তো পুরোটাই দেবদা। তো এইখানেই কিন্তু, এবং সেকেন্ড হাফে যদি আমরা দেব মিমির কেমিস্ট্রিটা দেখি, সেটা মোর লাইক মানে চুলবুলি কেমিস্ট্রি, এবং খুব মানে একটা হচ্ছে খুব ইমোশনাল গল্প, মানে সোহম এবং শ্রাবন্তীর গল্পটা খুব ইমোশনাল গল্প। দেব এবং শ্রাবন্তীর যে কেমিস্ট্রি যেটা তৈরি হচ্ছে, সেটা প্রচণ্ড ম্যাচিওর একটা কেমিস্ট্রি, আর দেব এবং মিমির কেমিস্ট্রিটা হচ্ছে একদম ফুল টু বাওয়াল কেমিস্ট্রি, পেক বাওয়াল যেরকম দিয়েছেন। তো এইরকম অনেকগুলো লেয়ার্স রয়েছে। প্রেমের ছবি যদি এতটা ভালোভাবে বানানো যায়, আমার মনে হয় খুব ভালো করে তৈরি হয়। এবং যদি কমার্শিয়ালি বিচার করি, এটা বিশাল দাশগুপ্তর জীবনের শ্রেষ্ঠ সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আরও একটা জিনিস নিয়ে খুব বেশি করে প্রশংসা করতে চাই এই সিনেমার, সেটা হচ্ছে গান। আমি জানি না অরিন্দম চ্যাটার্জি কোথায় হারিয়ে গেল, আমি জানি না অরিন্দম চ্যাটার্জি কেন আর মিউজিক করলো না, কেনই বা তাকে নেওয়া হলো না, এবং কেন সে এরকম মিউজিক ডেলিভার করলো না। সে যে কটা মিউজিক ডেলিভার করেছে, প্রত্যেকটা গান চার্টবাস্টার হয়েছে। তুমি গ্যাংস্টারের গান তুলে দেখে নাও, আজও পপুলার। এবং ইয়াসের জীবনে সবথেকে পপুলার গানগুলো বা সবথেকে হিটেড গানগুলো কিন্তু অরিন্দম চ্যাটার্জির দেওয়া। বনিরও বোধহয় আছে, অঙ্কুশেরও আছে। এরকমভাবে দেবদার যে সবথেকে পপুলার অ্যালবাম বলা যেতে পারে, সেটা এগিয়ে দে গানটা, মানে ইটস ভাইরাল। আজকে যেরকম কিশোরী হয়েছে, ঠিক ওরকম একটা ভাইরাল ছিল এগিয়ে দে গানটা। সেখানে কেমিস্ট্রি দেখবেন দেব শ্রাবন্তীর, এবং গোটা ছবি জুড়ে দেব শ্রাবন্তীর কেমিস্ট্রি, এবং গোটা ছবি জুড়ে ওই যে মানে শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এই মিউজিকটা এত ভালো, এটা এত ভালোভাবে অরিজিৎ সিং গেয়েছিলেন, এবং মানে এত ভালো মিউজিক, এত ভালো লিরিক্স, ঠিক আছে। সেটা দেখতে বউ কিন্তু মস্ত বউ, লিরিক্সটা দেখো কত ভালো। তো ইটসেলফ প্রত্যেকটা জিনিস না খুব ভালোভাবে ওয়ার্ক করলে তখনই একটা সিনেমাকে আমরা বলতে পারি যে এই সিনেমাটা একদম পারফেক্টলি মেকড একটা ফিল্ম, বা পারফেক্টলি বেকড হয়েছে একটা সিনেমা। এবং আমরা যারা মানে দেবদার পারফরমেন্স নিয়ে কথা বলি, আমরা হয়তো টেক্কা নিয়ে কথা বলবো, আমরা হয়তো বুনো হাঁস নিয়ে কথা বলবো, কিন্তু কেউ আমরা হয়তো শুধু তোমারই জন্য একটা সিন নিয়ে কথা বলবো না। এবার আমি না এখানে দেবদার না প্রচুর জায়গা রয়েছে যেখানে দেবদা মানে যে ওই বলে না যা মাস অভিনয়, যেটা কেওড়া, ঠিক আছে, যেখানে ও আদির চরিত্রটার একদম 2006 করে, সেই জায়গাগুলো, সেইখানে দেখবো ওর পারফরমেন্স, কী ভালো পারফরমেন্স। দেখো, এই ছবির ভিতরে নানান মানে লজিক্যাল লুপহোলস রয়েছে, যেরকম 100% লাভ 2012 সিনেমা, 2006 গান বাজছে, সেটা এরকম লজিক্যাল লুপহোলস রয়েছে, পাড়ার থেকে গান বাজছে। এসব লজিক্যাল লুপহোলস আমি দেখতেই গেলাম না, যে দেবদার ফ্যামিলিকে দেখানোই হলো না, বাবা মা ইত্যাদি এসব দেখানোই হলো না, সেগুলোকে আমরা লজিক্যাল লুপহোলসে যাবো না। কিন্তু আমাদের এগুলো বুঝতে হবে যে কী ভালোভাবে ছবিটা মেকড, হ্যাঁ, এত ভালো করে মেক করা হয়েছে ছবিটা, এত সুন্দরভাবে, এবং সবথেকে বড়ো কথা ইমোশন দিয়ে। দেবদার সবথেকে যে মানে ও যে পুরনো আদির চরিত্র, সেটা যে ও কারিশমা দিয়ে পুরো করছে গোটা সিনেমা জুড়ে, ও যে ক্লিন শেভেন লুকে না, দেবদাকে একটা আলাদাই ভালো লাগে, একটা ওল্ড দেব ভাইবস আছে
সেটা একটা ভালো করে দেবদা, এবং এখানে যথেষ্ট ম্যাচিওর একটা চরিত্র ছিল, ম্যাচিওর কাজও করেছে। এবার ফাইনালি তুমি যদি ভাবো যে ওই পোর্শনটা যেখানে দাঁড়িয়ে আছে, খুব ভাইরাল হয়ে দেখবে সোশ্যাল মিডিয়াতেও, যেখানে ও বড় চুল দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, নিথর অভিনয় করাটা খুব ডিফিকাল্ট, জানো তো? সেটা এত ভালোভাবে করেছে, দুরন্ত। মিমি চক্রবর্তী ইজ টেরিফিক, ভাই টু বা ওই জায়গাগুলো কমেডি এত ভালো ওয়ার্ক করেছে, মানে বিশ্বনাথবাবু এত ভালো কমেডি করেছে, থরলি এন্টারটেনড হবে, মানে হেসে যাবে তো হেসেই যাবে কন্টিনিউয়াসলি। মানে ফার্স্ট হাফটা আমার মনে হয় তুলনামূলক অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি একটা রোম্যান্টিক ছবি, কিন্তু সেকেন্ড হাফ ইজ লাইক মানে কী হচ্ছে ভাই, যে পাচ্ছে কমেডি করছে, আর হেভি কমেডি। আমার বলছে যে বলছে ওর জন্য তো এক কার্টুন বিয়ার লাগবে, ওই জায়গাটা যখন বলে বলে কী বলছিস, আমার শ্বশুর হয়। এই জায়গাগুলো এত ভালো। ভাই টু ভাই থ্রিকে নিয়ে, ভাই থ্রি ভাই টুকে নিয়ে যান। তারপর বিশ্বনাথবাবু যে ডায়লগটা দেয়, বিশ্বনাথবাবু দারুণ এই ডায়লগটা, যে ভাই টু বন্টি এক্সিটে মারছে ঘন্টি। এত ভালো ভালো ডায়লগ রয়েছে যে ইয়ে মানে চপ্পলবাবুকে গিয়ে বলছে যে যা গিয়ে কেসটা এসেছে, মানে তাকে ড্রেন পরিষ্কার করতে নামিয়ে দিচ্ছে। মানে ওই যে ডায়লগগুলো, ওই যে থ্রোয়িংগুলো, ওটা দারুণ। এবং ইমোশনাল সাইয়া গানটা যখন আসছে, আমি সিরিয়াসলি বলছি, ওরকম একটা বিদেশে গিয়ে গান, ওরকম শ্যুট, ওরকম নাচ গান, কিন্তু কী সুন্দরভাবে ওটার ব্লেন্ড হয়েছে, কী সুন্দরভাবে ওটা আসে, এত ভাল লাগে না ওই জায়গাটা, মানে আমরা পুরো কানেক্ট হয়ে যাই। আর বাকি সব গানগুলো কিন্তু সেই সময় দাঁড়িয়ে মন্টাজ, এবং মন্টাজ গান তখন মানে অতটা পপুলার ছিল না, কিন্তু মেজরিটি গান কিন্তু মন্টাজে ব্যবহার করা হয়েছে, এবং দারুণভাবে সেগুলো ওয়ার্ক করে। যখন মিমির অ্যাক্সিডেন্টটা হচ্ছে, দেবদার যখন ইয়েটা পড়ছে, ওই বিজিএমটা আপলিফ্ট করছে, ও মাই গড কী মারাত্মক। এইবার আমি ফাইনালি চলে আসছি যে এই সিনেমাটা কিছুজন বলছিলেন আমাকে হোয়াটসঅ্যাপ বলছি কেন, ইয়েতে বলছিলেন, কমেন্ট সেকশানে লিখেছেন পাবলিক রিভিউতে, যে পরশু দিন টিভিতে দিল, তাহলে কেন দেখতে যাবো। বিশ্বাস করুন, আপনি দেখতে নাই যেতে পারেন, বাট সবার কাছে না এই সিনেমাটা জাস্ট অনলি আ ফিল্ম না, কিছু কিছু মানুষের কাছে এই সিনেমাটা একটা ইমোশন। তো এরকম যাদের কাছে, এবং যাদের ভালো লেগেছিলো সিনেমাটা, প্রচণ্ড এনজয় করেছিল, তারা সিনেমা হলে তারা দেখতে যাবে। এবং টিভিতে দেখতে আমি তো বললাম, আমি তো পাবলিক রিয়াকশন আমার কাছে তো মানে ল্যাপটপে অ্যাভেলেবেল রয়েছে, আমার হার্ড ডিস্কে পড়ে রয়েছে সিনেমাটা, কীভাবে রয়েছে সেটা তোমরা জানো, আর নতুন করে সেটা নিয়ে ডিসক্লোজ করার কিছু নেই। এছাড়াও মানে নানান পদ্ধতি রয়েছে, হইচই রয়েছে আমার সাবস্ক্রিপশান নেওয়া, সেখানে রয়েছে, আমি যখন চাইবি তখন দেখতে পাবো। টিভি তো পরের কথা, টিভিতে প্রায়ই দেয়। তো একটা সিনেমা এত পপুলার হওয়া সত্ত্বেও কেন আমি দেখতে যাব আবার? কারণ আমি সত্যি বলছি, আমি 50 কিলোমিটার আপ ডাউন নিয়ে 50 কিলোমিটার আমি বাইক চালিয়ে গেলাম, আমি দেখতে গেলাম কেন? আমি দেবদাকে ভালোবাসি শুধু এই কারণে? না ভাই, একটা সিনেমার সাথে একটা ইমোশন জড়িয়ে রয়েছে। এই সিনেমাটা আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, এই সিনেমাটা দেখতে যতজন লোক হয়েছিল, আজকের দিনে যে সিনেমাগুলো রিলিজ করেছে সেই সিনেমা দেখতে এত লোক হবে না। বা আমি রিসেন্ট টাইমসে যে কটা সিনেমা দেখতে গেছি, এত লোক পাইনি। এবং সর্বোপরি একটা কথা তো মেনশন করতে হবে, বাংলা ছবি আজকের দিনে দাঁড়িয়ে, খাদানকে এক্সেপ্ট রেখে বলছি, এত এন্টারটেনিং ছবি বাংলায় হয় না। রিসেন্ট টাইমসে আমি দেখিনি এত এন্টারটেনিং ছবি, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো মেসেজিং দিচ্ছে। এবং তুমি দেখবে শ্রাবন্তীকে কী সুন্দর লাগছে দেখতে, শ্রাবন্তীকে দুরন্ত দেখতে লাগছে। মিমি চক্রবর্তী নিজের ওই টমবয়স ইমেজটাই প্লে করেছে, সেটাই প্লে করেছে, ঠিক আছে? যে অন্যদিন যা মুডে থাকে, ওইটা একটা ব্যাপক, যে অন্যদিন যে মুডে থাকে তাতেই ভাই টু বলে, আজকে তো বাবা বলে ডেকে উঠবে। এই যে লাউড ব্যাপারটা, এই লাউড ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার সাথে যাচ্ছিল। অম্বল কুমার সুইসাইড করেছে, ওইখানে কাঞ্চন মল্লিকের যে ছোট্ট একটা পোর্শন, বা কাঞ্চন মল্লিকে যেভাবে মারা, ইটসেলফ প্রতিটা সিন না, ইটস আইকনিক সিন। এবার ফাইনালি আমি যে পয়েন্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমার কেন এই সিনেমাটা আমার কাছে স্পেশাল। দেখো, আমার কাছে এই সিনেমাটা স্পেশাল হচ্ছে, আমি ফার্স্ট টাইম আমার মাকে কনভিন্স করতে পেরেছিলাম দেবদার একটা কমার্শিয়াল ছবি বা একটা রোম্যান্টিক প্রেমের ছবি, যে ছবিটা তুমি দেখতে চলো, প্লিজ দেখতে নিয়ে চলো আমাকে। আর আমার তখন অনেক অল্প বয়স। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে কত তখন, মানে আমি 9-10 এরকম কিছু একটা হবে, মনে পড়ছে না ঠিক এক্স্যাক্ট ক্লাসটা মনে পড়ছে না, তবে আমার মনে আছে আমি সেই দিনকে বা তার আশেপাশে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, দুর্গাপুজো ছিল। তো বাবাকে চরম ভয় পাই। আমি এই কথাটা কেন বলছি, কারণ আমার মায়ের সাথে ছবি নেই, বাট যে হলটায় দেখতে গেছিলাম সেই হলটা এখন ভেঙে মাল্টিপ্লেক্স হয়ে গেছে। কিন্তু সেই হলটা মানে মিলন সিনেমা হল হুগলি, যারা কানেক্ট করতে পারবে তারা জানবে। তো ওই হলটায় আমি যাওয়ার আগে একটা এরকম মোটা একটা সানগ্লাস, মানে আমার এতটাই মুখটা তখন ছোটো যে বাবার সানগ্লাস পরেছিলাম। এবার বাবা তখন সেই রকম ওই মানে সুপারম্যান মার্কার সানগ্লাস হতো, সেই সানগ্লাস পরে আমার মুখটা এতটা ঢেকে গেছিলো, আমার এখনও মনে আছে। তো সে একটা ছবি আমি ফেসবুকে দিয়েছিলাম। যাই হোক, সেই কারণে আমার কাছে খুব ভালো মেমোরি। এবং আমি বারবার বলি যে আমাকে প্রথম বাড়ি থেকে অ্যালাউ করেছিল চাঁদের পাড়ের মতন ছবি দেখতে, তার আগে দেবদার কোনো ছবি এরা দেখতে দিত না, আমার ফ্যামিলি দেখতে দিত না। এবং আমার মানে ফ্যামিলি প্রত্যেকে বিগ হিউজ দেব হেটার ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা যখন শুধু তোমার জন্য আমার মা যখন দেখতে যায়, আমার মায়ের কিন্তু ডিসেন্ট লেগেছিলো ছবিটা, ভালো লেগেছিলো বেশ। তো
আর আমার মাকে আমি কনভিন্স করতে পেরেছিলাম। আই ডোন্ট নো যে কীভাবে সে কনভিন্স হয়ে গেছিলো বা সেভাবে, কারণ তার আগে আমি এরকমও হয়েছে, বিশ্বাস করবে না, দেবদার ছবি মাকে জাস্ট মানে মায়ের হাত ধরে আমি জাস্ট রাস্তায় বসে কান্নাকাটি করছি যে প্লিজ আমাকে দেখতে নিয়ে চলো, খোকা চাষ হয়েছে, মা কিন্তু দেখতে নিয়ে যায়নি। বাট এই সিনেমাটা জানি না কী পেয়েছিল এই সিনেমাটার ভিতরে, বাট এই সিনেমাটা মা কিন্তু আমাকে দেখতে নিয়ে গেছিলো এবং আমি আর মা দেখতে গেছিলাম যেখানে কাপলসদের দেখতে যাওয়ার কথা অ্যাকচুয়ালিতে, এবং ফুল হল হাউসফুল ছিল, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। তো ওই যে একটা ইমোশন, তখন যখন প্রথম দেখেছিলাম ছবিটা এত কিছু বুঝিনি, আমি দেবদাকে ভালোবাসি, দেবদাকে দেখতে গেছি, আর তখন কত অল্প বয়স, জাস্ট এনজয় করতে গেছি, আর এনজয়ও করেছি আমি সেই সময়। মানে বাচ্চাদেরও ভালো লাগবে, কিন্তু দেবদার ওই ইনোসেন্ট ফেসটা ওটাই জাস্ট বাচ্চাদের ভালো লাগবে ভীষণভাবে। এবং একটা টাইমের পরে তোমার মনে হবে, শ্রাবন্তী যেহেতু, তোমার একটা টাইমের পরে মনে হবে আরে দেবদা কেন করছো এরকম, এত ভালো এই লাস্টের ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা। দেখো এই জিনিসটা না কাল্ট হয়ে গেছে, যেরকম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কাল্ট হয়ে গেছে দেখো আমি চাইলেই পারতাম বাড়িতে বসে সিনেমাটাকে আবার দেখে, বাড়িতে দেখে রিভিউ করে দিতে, কিন্তু আমি ইউজুয়ালি সবার সাথে যখন দেখছি, তারা দেখছি সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু আমরা পাই না ন্যাচারালি, ঠিক আছে? সেখানে খরাজ মুখোপাধ্যায় বলো, মানসী সিনহা বলো, বিশ্বনাথবাবু বলো, কী ভালো পারফরমেন্স। ওই জায়গাটা যেন অন্য অন্য লিগে লাগে, আমার এত ভালো লাগে। মামা তুমি টাকা না দিলে আমি মুখটা বন্ধ রাখি কেমনে, এই জায়গাটা এত ভালো, মানে এই পোর্শনগুলো রীতিমতো এনজয় করার মতন। এবং আমি যখন প্রথমবার দেখছি এমন একটা ছবি, এটা ইটসেলফ আ ফ্যামিলি ফিল্ম, কিন্তু একটা প্রেমের ছবি, আমি মায়ের সাথে দেখতে গেছি, কিন্তু আমার মা কিন্তু কখনো বলেনি যে না এটা, বুঝতেই পারছো অনেক অল্প বয়স আমার তখন, এখন একটা আলাদা ব্যাপার, তখন কিন্তু মা ডাই হার্টেড দেব হেটার। তো এরকম একটা পরিস্থিতিতে আমার ভীষণ 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 পছন্দের ছবি, ভালো লাগার ছবি, ভালোবাসার ছবি। তা যাই হোক, এটাই বলবো যে আমি আর এই ভিডিওটা এডিট করলাম না, আমি একদম র আনকাট ছাড়লাম। যদি আমি ওই ছবিটা খুঁজে পাই আমি থাম্বনেলে লাগাবো। আমি একদম আমার প্রথম ছবি আর কি, আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই সময়, আমি নিজে খুলেছিলাম অনেক কষ্ট করে, চেষ্টা করে। তো সেরকম একটা টাইমের আর কি এই ছবিটা, 10 বছর হয়ে গেল। হ্যাঁ, তো মা হেটার ছিল, বাট মা কিন্তু হল থেকে বেরিয়ে বলেছিল আমাকে, আমি জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে, মা কিছু কিছু ছোটো ছোটো ভুল ধরেছিল, বাট মায়ের কিন্তু ভালো লেগেছিলো ওভারঅল সিনেমাটা। এই সিনেমাটা না মানে একটা প্যাকেজ, গানগুলো নিয়ে যেভাবে প্রেজেন্টেবল করা হচ্ছে, এবং কেমিস্ট্রি, এবং লাস্ট ক্লাইম্যাক্স, যে তুমি একটা অসহ্যকর লোক, এই লাইনগুলো তুমি দেখবে যে ওটা এত ভালোভাবে ওয়ার্ক করেছে। এটা আমরা বারবার বলি না, পালট, এরকম একটা জায়গা কিন্তু অলরেডি রয়েছে এই সিনেমার ভিতরে। প্রচুর মেটারিজম ডায়লগ রয়েছে যেগুলো খুব 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 এন্টারটেনিং, খুব সুন্দর। তো সেই সময় দাঁড়িয়ে এগুলো কিন্তু, এবং ওই যে বললাম ওয়ান সাইডেড লাভ, একটা ওয়ান সাইডেড লাভ, কিন্তু সেও কিন্তু মানে ভালো, মানে দেখছে একটা মেয়ে ভালোবাসছে। নয়নতারার যে গল্পটা দেখিয়েছিল, সিরাজ আর নয়নতারার গল্পটা, নয়নতারা সিরাজকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সিরাজ কিন্তু অতটাও ভালোবাসেনি। সে কিন্তু মানে পরিস্থিতির চাপে সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু এদিকে যদি এদের সম্পর্কটা দেখি, আবার এরা দুজনকে এতটা ভালোবেসেছে, মানে আদি এবং এদিকে যে কলির ক্যারেক্টারটা, কিন্তু ধাপ করে এমন একটা পরিস্থিতি হলো যে এরা দুজনের থেকে হারিয়ে গেল। আমি বারবার মনে হতো যে মিমি কেন ফিরে এলো না, তখন মনে হতো ছোটোবেলায়। তো ইটসেলফ মানে দারুণ একটা ছবি, বুঝলে তো, মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। অ্যাকচুয়ালি এই সিনেমাটা যখন আমি দেখেছিলাম, আমার কাছে একটা ফিল জমে গেছিলো। আমি এই সিনেমাটা মিনিমাম বলছি 50 থেকে 60 বার দেখেছি বাড়িতে, বেশি বই কম হবে না। যখনই হয়েছে টিভিতে দেখেছি, আমার মানে ডেস্কটপে দেখেছি, ল্যাপটপে দেখেছি, মোবাইলে দেখেছি, হইচইতে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। বাট ওই বললাম না, আবার একবার হলের এক্সপিরিয়েন্সটা করতে গেলে তখন তোমার হল থেকে বেরিয়ে রীতিমতো মনে হয় যে আমরা কীভাবে সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা দেখতে গেছিলাম, কী অনুভূতি হয়েছিল, কী নস্টালজিয়া হয়েছিল। বাঙালি তো নস্টালজিয়ায় বাঁচতে ভালোবাসে, তাই এই সিনেমাটা সেই অনুভূতিকে ফিরিয়ে দেবে। দিস ইজ নট আ অনলি মাস ধামাকা যে অ্যাকশন এরকম কিছু হচ্ছে, এরকম কিছু না। এইটা রোম্যান্টিক দেবের ইমেজ, মন মারানার ইমেজ বা প্রেমের কাহিনীর ইমেজ, এটা দেব, ঠিক আছে? আর এটা দেবের ছবি। মানে বলছি গিফটটা দেখলে, ওই ডায়লগটাও আমার এত ভালো, অরিন্দম শীল খুব ভালো ছোটো ছোটো জায়গায় দিয়েছিল যে গিফটটা দেখলে, তখন ও বলে যে হ্যাঁ, তারপরে বলে যে সেটাই দেখলাম। এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো তৈরি করা, ডায়লগগুলো ইটসেলফ মানে ভীষণভাবে ওয়ার্ক করে যায়, এবং কখনও ফিল হয় না যে এত বড় একটা ছবি, এত বড় ডিউরেশনের একটা ছবি। তো ভীষণ মানে মিষ্টি একটা সিনেমা, ভীষণ ভালো একটা সিনেমা। এবং আমাদের মানে যারা স্টাররা রয়েছেন, তারা না পারফরমেন্স দিয়ে অন্য লিগে নিয়ে গেছিলেন এই সিনেমাটাকে। এবং সর্বোপরি বিজিএম এবং গানের কথা বলতেই হবে। এই সিনেমার বড় ভূমিকা হচ্ছে ওই গান। এবং আমি দেখছিলাম পিছন থেকে গুনগুন করছে, মানে এই লাইনের পরে এই গানটা আসবে, এটা লোকে জানে, ওই জন্য আরও বেশি গুনগুন করছে। গানগুলো এত ভালো ছিল,
শুধু তোমারই জন্য টাইটেল ট্র্যাক পাইয়ে হিউজ 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 সুন্দর গান ছিল। যাই হোক, এই সিনেমাটার সাথে নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, এই সিনেমাটার সাথে আমার মাকে কনভিন্স করা জড়িয়ে রয়েছে। দেবদার প্রথম কমার্শিয়াল সিনেমা, যেটাকে আমি হলে দেখাতে নিয়ে যেতে পেরেছিলাম মাকে। তারপর বিশ্বাস করবে না, চ্যাম্প মা আমার হলে দেখতে গেছিলো। মা চ্যাম্প দেখার পরে মা কিন্তু ককপিট, কবির, পাসওয়ার্ড ইত্যাদি ছবিগুলো প্রত্যেকটা হলে দেখতে চেয়েছে। মানে অদ্ভুত ব্যাপার। মানে অ্যামাজন অভিযান তো দেখতে গেছিলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট বাকি এই একটা মানে অদ্ভুতভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খোলার পর থেকে আমার মা যেন কীরকম একটা আলাদা করে দেবের ফ্যান হয়ে গেল। কিন্তু এই ছবিটা কিন্তু ওই বেবি স্টেপসটা ছিল, মায়ের কিন্তু ভাল লেগেছিল। কিন্তু মায়ের কিন্তু মানে সেই সময় আর কি বলছি, সো কল্ড দুজনে বা পরাণ যায় জ্বলিয়ে এই ছবিগুলো মায়ের খুব পছন্দ হচ্ছে এমনটা নয়, বা পাগলু, বিশেষ করে সো কল্ড পাগলু ছবিটা মায়ের একদমই পছন্দের ছবি নয়। বাট মানে আমি খুব ভালো লাগে, আমার এটাই ভালো লাগে যে আস্তে আস্তে দেবদা সব ধরনের অডিয়েন্সকে কীভাবে কেটার করেছিল। আর দিস ইজ দ্য বেবি স্টেপ। এবং আমার মনে আছে 2014 সালে দেবদার যোদ্ধা এসেছিলো, আল্ট্রা ডিজাস্টার খেয়েছিল। আর এই সিনেমাটা সেই বছরের হ্যাশ ক্রসার হয়েছিল 2015 সালে এসে। দারুণ ছবি, দুর্দান্ত ছবি। আমি অনেকক্ষণ হয়তো কথা বললাম, অনেক ভাট বকলাম, কার কেমন লাগলো জানি না। আমি আমার ইমোশনটা শেয়ার করলাম। দেবদা অলওয়েজ আমার ইমোশন। দেবদার জন্য আমি নয় ছোটো থেকে ফ্যান, বাট এই সিনেমাটা আমি খুব 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 মানে ইমোশনাল হয়েছে। এই সিনেমাটা আমাকে খুব ভালোবাসিয়েছে। ভালোবাসার সিনেমা যদি এরকম হয়, প্রেমের সিনেমা যদি এরকম আবার আসে, সেখানে যদি দেবদার মতন বড় স্টার থাকে, সুপারস্টার থাকে, আমার বিশ্বাস যে সেই ছবিটা সেই বছরের সবথেকে বড় ব্লকবাস্টার হতে পারে। কারণ এটা রাজ কাহিনীরও রেকর্ড ভেঙে দিয়েছিল। সৃজিত মুখার্জি কিন্তু তখন বড় নাম। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।